নমস্কার, সুকান্ত বন্দ্যোপাধ্যায়। আজকে একটু প্রসঙ্গটা, আজকে সারাদিন একটু অন্যভাবেই চলছি। সরি, আগামীকাল ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মদিন। সেই বিষয়টি নিয়ে আমরা আমরা হুগলি জেলার অনেকেই জানতে চান যে আমাদের বিদ্যালয়টা কোন জেলায় বা ঠিকানাটা কোথায়। কালকে আমি স্যারদেরকে দেখাতে ভুলে গেছি। তো অনেক জায়গা থেকে আমাকে অনেক ফোন অ্যাটেন্ড করতে হয়। তো যারা করেন ফোন, তাদেরকে শ্রদ্ধা জানাই, অনেক অনেক শ্রদ্ধা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে। একটু গৌরচন্দিকা করে নিই। জ্যাক জ্যাক বলে কেউ একজন, পরে তার পরিচয়টা বলছি। প্রথমে দেখলাম জ্যাক জ্যাক নামটা মেসেঞ্জারে আসছে, ফোনটা কেটে দিলাম, মেসেঞ্জারে কল হচ্ছিল। তারপরে 30 মিনিট বাদে আবার জ্যাক জ্যাক কলিং। তো আমি প্রথমে ভেবেছিলাম কোনো বিদেশি ফোন করছেন নাকি, কারণ আমি খুব একটা সাবলীল ইংরাজিতে কথাবার্তা বলতে পারবো, এইরকম ইংরাজি জানি না। আর ইংরেজি ভুল হলেই, কিছু বলাই বা লেখায় একটু ভুল হলে কিন্তু হাজার দর্শক চোখ রেডি করে বসে দেখেন। আর বাংলায় ভুল হলে সেটা দেখার কেউ নেই। বাংলা যেহেতু মায়ের ভাষা, ওই ভুলটা চোখে পড়ে না, কেউ দেখতেও চান না। কিন্তু যদি ইংরেজিতে একটা ভুল আপনি করে ফেলেছেন কোথাও, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার কমেন্টসের জায়গায় সেকশনটা বেড়ে গেছে। যাক, বাদ দিয়ে দিন ওইসব ব্যাপার। তো জ্যাক জ্যাক বাবুর কথা বলব, উপহাস করছি না, খুব শ্রদ্ধার সঙ্গে বলছি। উনি সুন্দরবন থেকে ফোন করেছেন। আমি যখন বললাম কোথায় থেকে ফোন করছেন, উনি বললেন সুন্দরবন থেকে ফোন করছি। আমি প্রপার এখন বোটে আছি, ওনার নিজের বোট, ওনার ফোন নাম্বার আমার কাছে আছে, ব্যক্তিগত ফোন নাম্বার। সুন্দরবন থেকে উনি বলছেন রাত্রিবেলা, তখন বাজবে 10:45 কি আরও একটু বেশি। বলছেন স্যার, ভালো লাগে আপনাদের বিদ্যালয়ের ভিডিও। এই খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করতে করতে আমরা বোটের মানুষেরা সবাই কর্মীরা একসঙ্গে বসে আপনার এই ভিডিওগুলো বিদ্যালয়ে দেখছিলাম। তো আমি বললাম ভালো, গর্বিত বোধ করছি। না স্যার, আপনাকে কিছু বলার আছে, তাই ফোন নাম্বারটা দিচ্ছি স্যার, একটু যদি কাইন্ডলি ফোন নাম্বারটা নিয়ে নেন। আমি নিয়েছি। তিনি বললেন স্যার, আপনার বিদ্যালয় ব্যক্তিগতভাবে কোনো দিন যদি সুন্দরবন বেড়াতে আসেন, আমরা স্যার আপনাদের জন্য যতটা পারি ততটাই করব। এবং যারা বোট চালান যারা, তার বোটটির নাম এমবি রূপা বোট, ছবি সহ আমাকে দিয়েছেন। তাই আমার যারা পরিচিত মানুষজন আছেন, যদি কোনো দিন সুন্দরবন বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকে, আবার ভাববেন না জ্যাকবাবুর সঙ্গে আমার একটা কিছু গুজিয়া দিন ব্যবস্থা আছে, না, ওই ব্যবস্থা নেই। জ্যাকবাবু শুনবেন এইটা, কোনো ওইসব ব্যবস্থা নেই। আপনাকে ফোন নাম্বার দিয়ে দেবো, যদি কারোর প্রয়োজন হয় বলতে পারেন, আপনি নিজে তার সঙ্গে কথা বলবেন। আমি দরকার হলে সেই সময় আপনার হয়ে একটু কথা বলে দেবো। এর পরেরটা আপনাদের ব্যাপার, কি চুক্তি হবে না হবে। এটা গৌরচন্ডিকা। জ্যাকবাবুকে আমাদের অন্তরের শ্রদ্ধা জানালাম বিদ্যালয়ের পক্ষ থেকে। গোপালবাবু, দেবাশিসবাবু ক্যামেরায় আছে, আজকে আর কেউ নেই, অনেকটা দেরি হয়ে গেছে। এরপরে শ্রদ্ধা জানাবো আমাদের অসংখ্য অনুরাগীদের, যারা ভালোবেসে আমাদের ক্লিপিংসগুলো শেয়ার করছেন। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি আমি, আমার বিদ্যালয়ের PP1-এর একজন অভিভাবিকা, নাম সৌমি গাঙ্গুলি দাস, তিনি, তাকে আমি মা বলে ডাকি। এই বিদ্যালয়ে উন্নতি হচ্ছে বেশ গ্র্যাজুয়ালি,
উন্নয়ন হচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু একটা জিনিস আমি খুব ভালো লক্ষ্য করছি, কেউ রাগ করবেন না যেন আবার এই বিষয়টাই, বাচ্চা মেয়ে একটা সৌমি গাঙ্গুলি দাস আমাদের পাশেই মধুবাটি গ্রামে থাকেন, বড়লোক মোটেই নন। আমরা যারা গরিব তারা নিজেদেরকে ছোট না করার জন্য নিজেদেরকে মধ্যবিত্ত বলে থাকি মাঝে মাঝে। আসলে মধ্যবিত্ত সংজ্ঞা কি আমরা সবাই ভুলেই গেছি প্রায়। সেই রকম একটি পরিবারে তার স্বামী বাংলোরতে একটি দোকান আছে, সেখানে চপ তৈরি করে বিক্রি করে। তার আন্তরিক ভাষা, অনুপ্রেরণা এবং আশীর্বাদ আমাকে অনেকটা হৃদ্র করেছে, অনুপ্রেরণা দিয়েছে। আমার মা অনেক দিন আগেই আমাকে ছেড়ে চলে গেছেন, সেই মা অন্তরে থাকেন, কিন্তু এই মায়ের আশীর্বাদ আমাকে হয়তো বেশ খানিকটা জায়গা দিয়েছেন তার হৃদয়ে। ছেলে বলেই ডাকেন। এক কি সম্পর্ক সেটা আমরা দুজন বুঝি। আর আমার কিছু অ্যাসিস্ট্যান্ট টিচার যারা বোঝেন, দেখেন, সেই মাকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। অনেক ছোট, মানে ওই বয়সের আমার মেয়ে থাকতে পারতো যদি আমার মেয়ে থাকতো। এইবারে আসি আমাদের মূল প্রসঙ্গে। একজন বিখ্যাত ডাক্তারবাবুর কথা বলবো আজকে। খুব সম্ভবত নাম তার প্রসূন চ্যাটার্জি। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে বাড়ি ছিল। তিনি এখন এইমসের ডাক্তার, দিল্লির। তিনি একটি বক্তব্য রাখছেন সাকসেস এই ওয়ার্ডটার উপরে। এটা আমি একদিন শুনি ব্যাপারটা। তিনি তার জীবনের গল্প বলেছেন। ছোট্টবেলা থেকে তার দাদু তাকে কিভাবে উৎসাহ জুগিয়েছেন। বারবার তিনি জীবনযুদ্ধে পরাজিত হয়েছেন, কিন্তু ভেঙে পড়েননি। একরাশ স্বপ্ন বুকে নিয়ে আগিয়ে গিয়েছিলেন বলেই যিনি জীবনে এইমস দেখেননি, মনে মনে স্বপ্ন দেখতেন যে আমি এইমসের ডাক্তার হতে চাই, তাই তিনি আজকে এইমসের ডাক্তার। শ্রদ্ধা জানাই স্যার। আপনাদের মতন মানুষরা কথা বললে সমাজ উপকৃত হবে বই কি, হচ্ছি। এই বিদ্যালয়ের উন্নয়ন আনতে গিয়ে আমরা টিচাররা এগুলো একঘেয়ে নাকে কান্নার মতন শোনাবে যারা একটুক্ষণ শোনেন। আর যখন বিদ্যালয়টা সুসজ্জিত করেছি, শুধু আলফাল ছবি এঁকে অনেকে বলেছেন, তাই যদি হয়, সেটাও তো আঁকতে হয়েছে, তার জন্য সময় লেগেছে। আলফাল ছবি এঁকেছি, মানে এই ভাষা প্রয়োগ করেছেন অনেকে, একজন। ওইটা কোনো ধর্তব্যের মধ্যেই নয়। তো প্রসঙ্গটা ঘুরিয়ে যায়, একই জিনিস জ্ঞানানি ভালো লাগে, জ্ঞান এইসব ভালো লাগে। এখন যীশু খ্রিস্টের গল্প নিয়ে কথা বলব একটুখানি। দৈত্যের বাগান ছোটবেলায় যারা পড়েছেন, আমি পড়িনি, আমাদের সময় ওই সিলেবাস ছিল না, তারও আগে ইংরেজিতে পড়ানো হতো। সেই বাগান যত দামি হোক না কেন, ফুল ফলে ভর্তি থাকবে, কিন্তু বসন্ত আসিবে না। কেন এলো না? যারা পুরাতন যুগের লোক তারা ভালো গল্পটা জানেন। যেখানে বাচ্চা ছেলের প্রবেশ অধিকার নেই, ঢুকলে হিংসুটে দৈত্য তাদেরকে তাড়া করে। তার আগে যখন বাচ্চারা আসতো, তখন সেই বাগানটা ফুলে ফলে ভর্তি হয়ে থাকতো। যেদিন দৈত্য বাচ্চাদেরকে ভয় দেখিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল, তারপরের অনেকগুলি বছর চলে গেছে, কোনোদিনই বাগানে ফুল ধরছে না, বসন্ত আসছে না। এইগুলো আগের পাঠ্য ছিল ইংরেজিতে, মাধ্যমিকে। পরে দৈত্য তার নিজের ভুল বুঝতে পারে। অনেক গল্প, ওইটাতে যাচ্ছি না। তো সাকসেস পেতে গেলে কোথাও
আপনাকে এই সাকসেসটা তিনি একটা সংজ্ঞা বানিয়েছেন, প্রসূন চ্যাটার্জি একটা সংজ্ঞা বানিয়েছেন যে সাকসেস এই শব্দটার মধ্যেই, এই ওয়ার্ডটার মধ্যেই সমস্ত কথা লুকিয়ে আছে। তিনি পরপর ব্যাখ্যা করেছেন যে প্রথমেই এস, তাতে কি বলা হয়েছে? তাতে বলা হয়েছে স্ট্রাগল ইজ এ মাস্ট। স্ট্রাগল করতে জানতে হবে, লড়াই করতে জানতে হবে। আমি আমাদের বিদ্যালয়ের মধ্য দিয়ে এটা প্রমাণ করব, ওনার কথা কত সুন্দরভাবে আমাদের বুকে বাজছে, বাজছে মানে অনুরণিত হচ্ছে যে কিছুটা হলেও আমরা এখনো পুরো সাকসেসে না আসতে পারলেও এসইউ সিসি এইটা পর্যন্ত গিয়ে পৌঁছাতে পেরেছি, বাকিটা এখনো হয়তো পৌঁছাতে পারিনি। প্রথমেই হচ্ছে এসটা হচ্ছে স্ট্রাগল ইজ মাস্ট, লড়াই আপনাকে করতে হবে। হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। দেন ইউ, দেখতে পাচ্ছি না, of your own life. You understanding of your life, নিজের জীবনের সঙ্গে একটা বোঝাপড়া করতে হবে, বুঝতে হবে। দেন সি হচ্ছে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি সব আলোচনা করছি। এরপরেরটা হচ্ছে আরেকটা সি, কারেজ। আর একটা এবারে ই আসবে, ইটাকেও আমরা খানিকটা রপ্ত করেছি, এই পর্যন্ত যাব, তারপরে পুরোটা বলবো। স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল প্রথমেই বলি, আমরা যখন কাজটা শুরু করেছিলাম গ্রীষ্মের ছুটিতে প্রথম দুপুরবেলা, তখন ছবি আঁকতেই জানতাম না, কিচ্ছু জানতাম না, ত্রিভুজ চতুর্ভুজ এইসব, মানে একটা গোল, এতে ছবি আঁকার চেষ্টা করতাম, একটা মানে ফুলের একটা ছোটোখাটো যেগুলো নকশা কাটে সেই রকমভাবে তৈরি করেছিলাম। এইভাবে বিদ্যালয়টাকে তৈরি করেছিলাম, ভিতরটা ইন্টেরিয়ার ডেকোরেশন করেছিলাম। সৌভাগ্যই এইটা যে এক বছর যাওয়ার পরেই হঠাৎ করে আমাদের যে পুরাতন ঘরটিতে করা হয়েছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার জন্য সেই ঘরটিকে মানে মডিফাই করা হয়েছে, এখন মডিফাইড স্কুল। টোটালটা এইভাবে সজ্জিত করার পরে সেটা ভেঙে ফেলা হয়েছিল। দুঃখ পেয়েছিলাম, যেদিন ভাঙা হলো ঘরটা সেদিন চোখে দেখতে পাচ্ছিলাম না কিভাবে ভাঙছে। ছবিগুলো এখনও দেখবেন হেতা হেতা পড়ে আছে, আমরা কিছু কিছু রেখে দিয়েছি সাজিয়ে বাচ্চাদের বসার জন্য, পিলারগুলো। যে কি মানে রাত্রিবেলা 11টা বেজে গেছে তখনও পর্যন্ত লেটারিং করেছি, কার্সিভ লেটার তৈরি করেছি বিভিন্ন রকমভাবে। সহযোগিতা করেছেন বেশ কিছু গুণী মানুষ, সহযোগিতা করেছেন অর্থ দিয়ে, বিরোধিতা করেছেন অনেক মানুষ। সেই বিরোধিতার পরিমাণটা কিন্তু খুব কম ছিল। অর্থ দিয়ে সাহায্য না করতে পারলেও অনেক মানুষের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ নিয়মিত পেতাম। যখন গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটি বা স্কুল ছুটির পরে, স্কুলের পঠন পাঠন সারা হয়ে যাবার পরে, ঠিক এইরকম টাইমগুলোতে আমরা দেয়ালে থাকতাম। এখন দেয়াল খুঁজে পাচ্ছি না কোনখানে ছবি আঁকবো, ভাবনা চিন্তা অনেক আছে, দেয়াল আবার চুজ করছি যে কোনটাই যাবো। যার জন্যে এখন এই মানে কি বলবো, লেকচারিংয়ে আছি। রাগ করবেন না, এখন যাও তো করতাম। বাঙালির হাত স্থিরে থাকেনি, আমার মুখটা স্থির থাকে না। আমি রামগরুরের ছানা, হাসতে তাদের মানা, এই পদ্ধতিতে বিশ্বাস করি না। সুকুমার রায়ের এই কবিতাটা খুব হৃদয়গ্রাহী। আমরা যারা শিক্ষক মহাশয়, প্রাইমারি বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মানে আমি কারোর সমালোচনা করছি না, ভাববেন না যে কাউকে আঘাত করছি। আসলে আমি হয়তো ছিলাম একটা টাইম, আমার টিচাররাও ছিল, সবাই ছবি আঁকতে পারেও না, কিন্তু ছেড়ে যেতেও পারতো না প্রথম।
থাকতে হতো সঙ্গে। তুলি যারা জীবনে হাত দেয়নি তারাও আজকে তুলিতে এক্সপার্ট বলা যায়। কারণ যে রঙে আমরা কাজ করি সেটাই দেয়াল লেখকরা করে না, ছবি আঁকে না সেই রঙে, টানতে অসুবিধা হয়। আর যে দেওয়ালে কাজ করি মানে রাফ দেওয়াল, সেটাতে ছবি আঁকতেও কষ্ট হয়। এই কষ্টটা কেউ দেখেন না, শ্রীপুরবাসী দেখেছেন। তাই আমাদের বিদ্যালয়ে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও এসে কোনোদিন মানে আমরা কোনোদিন এইরকম শিকার হইনি। আগে হয়তো টুকটাক হতো, এটা অস্বীকার করব না, তো বর্তমানে তো হয় না। উইদাউট পারমিশন আমাদের বিদ্যালয়ে কেউ ঢোকেও না, তার কারণ আছে, তাই ঢোকেও না। এবং তারাকে যেমন আমরা শ্রদ্ধা করি, তারাও আমাদের শ্রদ্ধা করেন, যে পোস্টেই আছেন, প্রশাসনিক পোস্টে যথেষ্ট ভালোবাসেন আমাদেরকে, আমরাও তাদেরকে শ্রদ্ধা করি। বাদানুবাদ থাকে, তর্কাতর্কি থাকবে, সেটা নিয়মকে কেন্দ্র করে কিছু তর্কাতর্কি থাকবে। তর্কাতর্কি মানে মারামারি নয়, কিন্তু আগে তর্কযুদ্ধ হতো, তার গল্প একদিন বলেছি, সেটাও খারাপ বৈষ্ণব মতে। তো এরপরে আমি দেয়ালে একদিন লিখেছিলাম, এখনো বাইরে ছবি আঁকা আছে, বিষম চিন্তা বলে একটি ছবি আঁকা আছে। ছেলে চিন্তা করবে এবং প্রতিদিন ভাববে নতুন নতুন কোশ্চেন, নতুন নতুন চিন্তা তার মাথাকে আকৃষ্ট করবে। সে আপনার কাছে এসে প্রশ্নগুলো ছুঁড়ে দেবে, গুরুজনদের কাছে প্রশ্নটা ছুঁড়ে দেবে, অবহেলা করে দূরে সরিয়ে দিলে প্রথমেই চারা গাছে আঘাত করা হয়ে গেল। যখন তার চিন্তা ভাবনা বাড়তে থাকবে তখন তার ক্রিয়েটিভিটিও বাড়বে। এখন বিজ্ঞান গবেষণা করে বলছে যে একটা মানুষ প্রতিদিন গড়ে 15,000 থেকে 1 লাখ পর্যন্ত নতুন নতুন চিন্তা করে। তো চিন্তা করে কী লাভ? সেই আমাকে একজন স্যার বলতেন, আমার শ্রদ্ধেয় কলেজ জীবনের অধ্যাপক, প্রণম্য অধ্যাপক, কিছুদিন আগে পরলোক গমন করেছেন। আমি একবারে ভগবান ছাড়া চলি না, তো স্যারকে শ্রদ্ধা জানায়। সেই প্রফেসর সাহেবের নাম ছিল ভগবান রাহা। অনেক মানুষ তাকে পছন্দ করতেন না, কিন্তু আমি আমার অন্তর দিয়ে শ্রদ্ধা করি, আজও করি, তখনও করতাম। তিনি আমাকে চিন্তা করার রসদ দিতেন এবং চিন্তা নিরসনও করতেন। যে প্রশ্ন নিয়ে যেতাম, উইদাউট সিলেবাস, স্যার এইটা বুঝতে পারছি না, স্যার বুঝিয়ে দিতেন। এখন একটা কথা বললে খুব ভালো বুঝতে পারবেন। তো তিনি আমাকে বলেছিলেন একবার, আমি বললাম স্যার এইটা পারবো না, আমার সময় নেই, বলে দেখা করতে বলেছিলেন আর কি। তো আমি বললাম আমার সময় হয়নি, সেই দিন থেকে আসতে পারিনি, মানে আবদার চলতো ছেলের মতো। তো তিনি তখন ওই 20-25টা বন্ধু বান্ধবীর সামনে, আর তার নিজের মেয়ে আছেন হাই স্কুল টিচার, সেই মুহূর্তে উপস্থিত আছেন, আমার কাকিমা আছেন, সবারই সামনে বলছে কি করে থাকবে, তোর আবার সময় থাকে না, তুই তো সেইটা। আমি স্যার কি বুঝতে পারছি কোনটা? না কুকুরের কাজও নাই, বিশ্রামও নাই। আমি ও স্যার বুঝতে পেরেছি। ছেলেগুলো বলছে স্যার বুঝতে পারছি, বন্ধুরা বলছে বুঝতে পারছি স্যার কী বলতে চাইছেন, সুকান্তকে কী বললেন স্যার। এবার তারা আনন্দ পাচ্ছে যে সুকান্ত হ্যারেস হচ্ছে, আনন্দ পাচ্ছি খুব। স্যার তখন বলছেন দেখবি কুকুরগুলো কোনো কাজ নাই, হেলতে তুলতে হেঁটে হেঁটে কুকুর যায় না সহজে, খুব কম আলে গালে দেখতে পাওয়া যায় হেঁটে হেঁটে কুকুর যাচ্ছে। মানে আমাদের লোকাল বিষয় নিয়ে কথাটা বলছি। হেলতে তুলতে কিন্তু গোঘাট চলে গেল, কোনো কাজ নেই, গোঘাটের তার কোনো অফিসে রেজিস্ট্রি করবে, তার সঙ্গে কার বিয়ে হবে, বা তার জমি জায়গা আছে, খানিকক্ষণ সেখানে ঘুরলো, দেখলো, সব কিছু হলো, অন্য কেউ তাড়া করলো, তার ভয়, তারপরে আবার ওইভাবে হেলতে তুলতে বা ছুটতে ছুটতে দাঁড়িয়ে নাই, সবসময় ছুটছে। সেই ছুটতে ছুটতে ভাগ হতে পেরেছিলেন মিল্খা সিং।
ছুটতে জানতে হবে, ছুটতে, থেমে যাওয়া চলবে না। আর তার মধ্যে এই যে লাখ লাখ চিন্তা আপনার মাথায় ঘুরছে, তার মধ্যে থেকে কোনটা আপনি চয়েস করবেন, সেটাই আপনার ক্রিয়েটিভিটি। আপনার মাথায় হাজার হাজার চিন্তা ভাবনা আসছে, সেটাকে আপনি যখন সৃজন করবেন একটা ভাবনাকে, 15 লাখ চিন্তাকে, 1 লাখ চিন্তাকে আপনি তুলে ধরতে পারবেন সমাজের কাছে। তার মধ্যে থেকে একটাকে চয়েস করে যখন আপনি সেইটার উপর কাজ করতে চাইবেন, নতুন কিছু দেখাতে চাইবেন, তার নাম হচ্ছে ক্রিয়েটিভিটি। হ্যাঁ, এখন এবারে প্রশ্ন আসবে, এই ক্রিয়েটিভিটি আমার করতে গেলে বাধা আছে, বেড়া তৈরি হবে, বাধা তৈরি হবে, অনেক লাঠি আসতে পারে মাথার উপর। তার জন্যে চাই আরেকটা সি, অর্থাৎ কারেজ, সাহসও থাকতে হবে, এবং ওইটাই খুব দামি। সাকসেস SU হয়েছে, একটা সি বললাম ক্রিয়েটিভিটি, তারপরে কারেজ, অ্যান্ড দেন ইমোশন বা এমপ্যাথি। কি থেকে আসবে? এমপ্যাথি থেকে আসবে। ইমোশন, আপনার আবেগ থাকতে হবে। IQ হচ্ছে গড গিফটেড, ইন্টেলিজেন্স কোশেন্ট হচ্ছে গড গিফটেড। আর ইমোশনাল কোশেন্ট কি জানেন? ইমোশনাল কোশেন্ট হচ্ছে কি করে আপনাকে, রেগুলেট ইওর ইমোশন, রেগুলেট করে, যার অপর নাম দেওয়া হয়েছে EQ, যেটা নিয়ে এখন শিক্ষাবিদেরা, বড় বড় শিক্ষাবিদেরা বলেছেন IQ নিয়ে লড়ে লাভ নাই, EQর সাধনা করতে হবে, EQকে তুলে ধরতে হবে। এই জন্য হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি করানো হচ্ছে। আমি এক্ষুনি ভাববেন সরকার পক্ষের হয়ে কথা বলছি, আরে এইগুলো সরকার পক্ষ মানে পশ্চিমবঙ্গের সরকার 2009 RT অ্যাক্ট তৈরি করেননি, কেন্দ্রীয় সরকার করেছেন। কালকে যার ছবি দেখা গেল MLA, তিনি সেই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে গেছেন ওখানে, মানে রাজ্য সরকারের MLA ঠিক আছে, কিন্তু দলটা কিন্তু কেন্দ্রীয় সরকারি দল, মানে কেন্দ্রীয় ভুল বলছি আমি, মানে যে দল কেন্দ্রে আছেন শাসন ব্যবস্থায়, সেই দলের ব্যবস্থায় MLA একজন। আমি কাউকেই কোনো রকমভাবে হ্যারেস করছি না, হ্যারেস বা ঈর্ষা তির্যক মন্তব্য করছি না। তার ভালো লেগেছে তিনি করেছেন, আর যে টিচার প্রোটেস্ট করেছেন তারও ভালো লেগেছে তিনি করেছেন। এখন ভালো লাগালাগির বিষয় স্কুলটা, নিয়ম হতে হবে, নিয়ম না হতে হবে এইসব বললে এখন সে আবার এই গোড়া থেকে ধরতে হবে, গাছের গোড়া ধরে টানতে হবে। এখন আপনার চিন্তা ভাবনা যত উন্নত হবে, ওই জন্য বলছে সৎসঙ্গে স্বর্গবাস, তারও একটা ছবি এঁকে রেখেছি আইনস্টাইনের, 4 ঘরের দেওয়ালে ছবিটা এঁকে রেখেছি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এটার গল্পটা বলে শেষ করে দেবো, কালকে আবার বাকিটা বলবো, একদিনে এত সব বলতে পারবো না। কিউরিসিটি বাড়াচ্ছি, কিউরিসিটি, যাদের আগ্রহ আছে তারা। আমি মানে টিচার্স মহলকে বলতে চাই, আমার একটি ছোট্ট মেয়ে পাতিজি, আমার মেয়ে নেই, তার নাম বুবুন সিট। কোথায় বলছিলাম? কোচবিহারে না জলপাই, উত্তর দিনাজপুরের কোনো একটি বিদ্যালয়ের তিনি TIC, খুব একটা বয়স নয়, 450 স্টুডেন্ট। TIC দায়িত্ব নিয়ে ওই বুবুন মা আমার লড়ছেন, তিনি লড়বেন, তিনি থামবেন না। তাই তাকে মেয়ে পাতিছি, মেয়ে বলে ডেকেছি, সে আমাকে বাবা বলে ডাকে। অনেক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে আমার বুবুন মা, কিন্তু কারোর কাছে মাথা নত করছে না। ও ফোন লিখেছিল মেসেজ, আজকে আমি উত্তর দিতে সময় পাইনি, বাড়িতে গিয়ে হয়তো উত্তর দেব। আরেকজন দেখিয়েছিলাম, ঝুমা কিঙ্কর ভট্টাচার্য, লোকসঙ্গীত, ফোক সঙ্গীত গিয়ে জীবিকা নির্বাহ করে,
তার মেয়ে একটি ভালো স্কুলের, খুব সম্ভবত বসিরহাটে বাড়ি, তার মেয়ে একটা স্কুলের ফার্স্ট হয়, যথারীতি দামি স্কুলের। দুজনে রোজগার করে, একজন ড্রাম বাদক স্বামী, আর ঝুমা ফোক ফোক সঙ্গীতের আর্টিস্ট, মানে ওই অনুষ্ঠান করে বেড়ায়, তার থেকে যতটুকু টাকা রোজগার করে। ডিডি বাংলায় অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে তার, তাকেও মা বলে ডেকেছি, মেয়ে বলে ডেকেছি। এইরকম যাদেরকে দেখি সত্যি সত্যিই তার মধ্যে মায়ের গুণাবলী প্রকাশ পাচ্ছে, তাকে মা বলে ডাকতে কোথাও দ্বিধা নেই। ছোটও হতে পারেন বয়সে। আমার দেশটার তো তাই নিয়ম। রামকৃষ্ণদেব, যাকে নিয়ে আমরা কালকে খুব ভোটা করি, উৎসবের আতিশয্যে ভক্তির প্রদর্শন করব, সেখানে ভক্তি ভয় পেয়ে পালিয়ে যাবে কিনা বেশ আমার চিন্তা হয় প্রত্যেক বছর। তো সে চিন্তা নিরসন করার লোক আছে, আমি ওই বিষয়েও ঢুকছি না। এবার ঢুকবো না, তো কোথাও ঢুকতে চাইনি, ঢুকে নাকটা খুব বড় গলি দিয়ে, এটাই সমস্যা। ইমোশনাল কোশেন্ট, ইমোশন নিয়ে আগ্রহ প্রকাশ করতে হবে বাচ্চাদের। প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করুন, মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করুন, অনেক গুণী মানুষ, শিক্ষিত মানুষ। নজরুল বলছেন, এই স্বামী বিবেকানন্দ বলছেন, আমি বলছি না, কারা যেন বলেছিল আমার বক্তব্য লাভ হয়ে, সেটা আমি শুনছি কোনো এক জায়গায়। এইসব বক্তব্য বিবেকানন্দ বলেছিলেন, আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি কেউ একজন বলছেন। আরে হলিদা মাদার গান, মানে কবিতাটা আমার লেখা না স্যার। লক্ষ লক্ষ উন্মত্ত পরাণ বহির্গত বন্দি শালা হতে, মহাবৃক্ষ সমলে উপাড়ি ফুৎকারে উড়ায় চলে পথে। সমুদ্র সংগ্রামে দিল হানা, যিনি মেঘ নভস্থল পরশিতে চায়, ঘোর রূপা হাসিছে দামিনী, প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়। যাজ্ঞবল্ক্য মৈত্রী কাত্যায়ন গল্পটা বলেছে, সেখানে মৈত্রী দেবী জিজ্ঞাসা করছেন যে এই সম্পদ যে ভাগ করছো, এতে কি অমৃত পাওয়া যাবে? মক্কম প্রশ্ন, জেনাহং অমৃতাসং তেনাহং কিম কুর্জাম, যা আমাকে অমৃত এনে দেবে না, যেটা থেকে আমি অমৃত পাবো না, সেটা নিয়ে আমি কি করব? ভারতীয় দর্শন, সনাতন দর্শন। যাক, বাদ দিন, আবার বাদ দিই এটা। সাকসেস, ইতে কি বললাম, ইমোশন থাকতে হবে। এরপরে এস, স্ট্রং বডি। বিবেকানন্দকে বলছেন, এই গল্পটা শুনেছি আমি কামারপুকুর মঠে রামকৃষ্ণদেবের মন্দিরে। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, বিখ্যাত সাহিত্যিক, আগে আসতেন, সন্ধ্যাবেলায় পাঠের আসরে বসতেন। তিনি বলছেন একদিন যে বিবেকানন্দ হঠাৎ বিশ্বনাথ দত্তকে একদিন বলছেন, বাবা, যখন শেষ সময় বিশ্বনাথ দত্তের শেষ হয়ে আসছে সময়, দারিদ্রতা রন্ধে রন্ধে প্রবেশ করেছে বিখ্যাত দত্ত পরিবারে, নরেন্দ্রনাথ বিলে বাবাকে গিয়ে বলছে, বাবা তুমি আমাদের জন্য কি রেখে, আমার জন্য কি রেখে গেলে? তখন বিশ্বনাথ দত্ত বলছেন বিলেকে, আয়নায় গিয়ে দেখ আমি তোর জন্য কি রেখে গেছি। আর কিছু বলেন। পরে বিবেকানন্দ সত্যি আয়নায় গিয়ে দেখেছিলেন, দেখে ভাবছেন পরবর্তীকালে, সত্যি তো এত বড় ছাতি তো আমার মতন পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে কারণ নেই। তার নাম স্বামী বিবেকানন্দ। হতে পেরেছেন দারিদ্রতা। নজরুল লিখেছেন, হে দারিদ্র তুমি মরে করেছো মহান, তুমি মরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংখ্য প্রকাশের দুরন্ত সাহস। কোষাঘাতে কোষাঘাতে জর্জরিত না হলে, ফ্রয়েড বলেছেন, প্যারাসিটামল খেতেন না। যে যন্ত্রণায় মৃত্যুশয্যায় তিনি কাতরাতেন, তাতে প্যারাসিটামল ছাড়া বা ওই ধরনের ব্যথা উপশমের ওষুধ না খেলে মানুষ সেই যন্ত্রণা সহ্য করতে পারবে না।
অমানুষ ছাড়া সেই যন্ত্রণা সহ্য করা সম্ভবপর নয়। ফ্রয়েড মৃত্যুর আগে পর্যন্ত প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ খেতেন না। তিনি বলছেন যন্ত্রণা আমাকে বিদ্ধ করবে, কিন্তু আমি আমার মাথাকে অবশ করতে চাই না ওষুধ খেয়ে, কারণ চিন্তা না করতে পারলেই আমি মরে যাব। তিনি হচ্ছেন ফ্রয়েড, সিগমন্ড ফ্রয়েড। স্ট্রং বডি থাকতে হবে। বিদ্যালয়ে আমাদের পাঠ্যক্রম যেটা, পাঠ্যসূচি যেটা, আমাদের যে ক্লাস রুটিন থাকে তাতে সরকারিভাবে বলা আছে 30 মিনিট খেলাধুলার পিরিয়ড থাকতে হবে। এই নিয়ে গাল ভরা ট্রেনিং হয়। উচ্চ আধিকারিকরা গাল ভরা কথাবার্তা বলেন, বড় বড় স্টেজে দাঁড়িয়ে কথাবার্তা বলেন। আসলে বিদ্যালয়গুলোই তা হচ্ছে কি না, কে দেখবে সেটা? এমনভাবে প্রচলিত হয়েছে, খেলাধুলাটাকে তুলে দেওয়া হয়েছে বিদ্যালয় থেকে, যে এখন খেলাধুলা করালে, পিটি করালে লোকে বলছে ওখানে আর পড়াশোনা হচ্ছে না। জনগণও বলছে, কারণ তারা দীর্ঘ 10 বছর, 15 বছর, 20 বছর ধরে দেখেছে খেলাধুলার পরিমাণ বিদ্যালয়ে কম। এখন ছেলে কাবাডি খেলতে চায় না, কারণ হাত ভেঙে যেতে পারে, পা ভেঙে যেতে পারে। আপনি করাবেন যেই রে রে করে, সেই মন্দধরির কথা রাবণকে। আবার বলছি মহাশয়গণ, যারা এখনো কটূক্তি করে চলেছেন তাদের প্রতি আমার সেই কথাবার্তা, আমার নয়, সেই মহামুনি যিনি রামায়ণ লিখেছিলেন, কেউ আপনার মাথায় লাঠির বাড়ি মেরে বলবে না দেখ আমি জাগ্রত হয়েছি, তুই এই কাজটা করিস না। ন কালো দণ্ডমুৎক্ষিপ্য শিরকৃন্দতি কস্যজি কালস্য বলমে তাবৎ বিপরীতার্থ দর্শনন। কালকেই কোনো ছোট্ট ভাইয়ের পোস্ট দেখছিলাম, শিক্ষক সমাজের প্রতি কোনো সম্মান নেই, সমাজ দিচ্ছে না, সর্বত্র দেখতে পাওয়া যাচ্ছে। 8টি অ্যাক্ট কি বলে জানেন? 8টি অ্যাক্ট বলে আপনার বিদ্যালয়ে যে অভিভাবিকারা আসবেন, আপনাকে বুঝতে হবে তারাও অনেক কিছু জানেন। আপনি নিজেকে শিক্ষক হিসেবে প্রতিপন্ন করবেন না, তাদের কথাগুলো মন দিয়ে শুনবেন, সহানুভূতির সঙ্গে শুনবেন, সবসময় নিয়ম দেখিয়ে তাদেরকে বাইরে বার করে দেবেন না। 8টি অ্যাক্ট মূল কথা। আর শিশুদেরকে ভালোবাসতে হবে। চেষ্টা করছি, আমি বলছি না যে আমি 100% সফল হয়ে যাচ্ছি, আমার বিদ্যালয় 100% সফল, এটা বলছি না, বলবও না কোনোদিন, কারণ সফলতার মাপকাঠি এত সহজ নয়। চেষ্টার ফল যে পেয়েছি সেটা হাতে নাতে দেখিয়ে দিতে পেরেছি এবছর। চেষ্টা করলে আম গাছে আম ফলে, আম গাছটা যত বড় হবে কাণ্ডটা, তার বিস্তার তত বড় হবে, তার ডালপালা তত বাড়বে, তাতে আম ফলবে। আম গাছ নিজে কিন্তু আম খায় না, পরোপকার আমাদের বইয়ে পড়ানো হচ্ছে, সিলেবাসের মধ্যে আছে, কোন শ্রেণী আর বলবো না। তরুগণ নাই খায় নিজ নিজ ফল। আম গাছ নিজে আমগুলো খাবে না, আম কিন্তু মানুষই খাবে, তাহলে পুষ্টি হবে। আরে যদি কেউ না খায়, পশু পাখি কেউ খেলো না, তাহলে আমের বীজগুলো পড়ে আবার নতুন আম গাছের জন্ম হবে। ফল খেতে হবে না, আম গাছের ফল খেতে হবে না, পাতার খেতে হবে না, দরকার নেই। গাছের কাণ্ড দিয়ে কিচ্ছু বানাতে হবে না, আপনার কিছু দরকার নেই। নির্মল বাতাসটা তো পাবেন, যার নাম প্রাণ। হিন্দু ধর্মের ব্রাহ্মণরা যখন পুজো করেন, আছো অনেক ওম প্রাণ সাহা সমান সাহা এইসব করে বলতে থাকেন, এই প্রাণটা তো পাবেন, নির্মল বাতাস ফিরে পাবেন। তাই
ত্রুটি বিচ্যুতি দেখতে পেলে আমরা হই হই করে উঠি, হই হই করে উঠি। আমাদেরকে অসম্মান করলে কেউ, আমাদের মাধ্যমে কোনো ছাত্রছাত্রী অসম্মানিত হলে আমরা কি বোধ করি যে আমার ছাত্ররা আমার মাধ্যমে অসম্মানিত হচ্ছে না? তো তাকে জড়িয়ে ধরতে পারি কজন? তাকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরতে পারি কজন? আমার মাস্টারমশাই গোপালবাবু একদিন, আমার কাকাবাবু, আপনারা জানেন না, সম্প্রদায়গতভাবে যাকে বলে, আপনাদের ভাষায় মুচি, আমার ভাষায় ভগবান, তার পায়ের কাছে বসিয়ে গোপালবাবুকে, তার গোপালবাবুর হাত দিয়ে বিদ্যালয়ের পেয়ারা কাকাবাবু বলি আমি, যে ভয় পেত বিদ্যালয়ে, এক পাশে চুপ করে বসে থাকতো, কথা বলতে চাইতো না, তাকে 1 থেকে তুলে নিয়েছি, তুলে এখন সেই স্কুলে সব কিছুতে সমানভাবে অংশগ্রহণ করে। এই গোপালবাবুকে যখন পায়ের তলায় বসিয়ে বলেছিলাম জোড়াত করে আমার ভগবানের হাতে পেয়ারাটি তুলে দাও, তখন কিছু মাস্টারমশাই কমেন্টস করেছিলেন আমার গ্রুপে, এইভাবে মাস্টারমশাইদেরকে নিচু করছেন, আর কি রাখলেন মাস্টারমশাইদের? আমরা নিচু হতে হতে পাতালে ঢুকতে চাই। বাচ্চা ভগবান ভগবতীদের যেখানে জায়গা সেখানে পৌঁছে দিতে চায়। আরেকটি এস, যেটা তার জন্য আপনার লাগবে, তার নাম হচ্ছে স্ট্রং মাইন্ড। স্ট্রং মাইন্ড দরকার। সহজে গাছ পড়বে না, সহজে গাছের ডাল ভাঙবে না। ঝড় এসো, আমি ভাঙবো বলে বসে আছি, এসো আমার ঘরে এসো, ডেকে ডেকে আনছি। রবীন্দ্রনাথের কবিতা। বলছে একটা চোর চুরি করতে গেছে, বলছে আজ জোছনা রাতে সবাই গেছে বনে, প্রেমিকা গান গাইছে, এসো আমার ঘরে এসো। আমি অন্যভাবে বলছি, লহ আমার সব কিছু। চোর ভাবছে ডেকে ডেকে কপাটটা খোলা আছে, ঢুকে গেছে, ডাকছে, তাকে নিতে বলেছে, সে আলমারিগুলো সব নিয়েছে। এইবার ধরুন ধরা পড়ে গেছে, বিচারকের কাছে নিয়ে গেছে। সে বলছে আমি তো ধর্মবতার নিজে থেকে কিছু করিনি, ওই ঘরটা থেকে এরকম গান ভেসে আসছিল, আমি সেই গান অনুযায়ী করেছি। এইটা পরে শুনলাম রবীন্দ্রনাথের গান। তো আমাকে না ডেকে, শাস্তি না দিয়ে আমাকে ডাকলো, সবাই গেছে জোশীরা পথে, সবাই চলে গেছে জোশনাতে আনন্দ উপভোগ করতে, এই সুযোগে তুমি এসো। এই হিন্দি গানে নাচতে খুব ভালো লাগে না? এ আমি নামে বাবা দুয়ারে পে মা। ভালো থাকবেন সকলে। হ্যাঁ, পাগল কে কি বললো একটু গুঁজিয়া দেবেন, আমি চুপ করিয়া যাইব। নমস্কার, সকলে ভালো থাকবেন।